আগের প্রসঙ্গে আরেকটু সংযোজন করা দরকার। জি প্লিজ। সেটা হলো যে কিছুদিন আগে এই ভোলারই তোফায়েল সাহেব ভোলার এবং ইউসুফ হোসেন হুমায়ুন নামে আমাদের একজন সিনিয়র আইনজীবী, যে আওয়ামী লীগের নেতা ছিলেন, একসময় সে জাতীয় পার্টি করতো, সবসময় হাসি মুখে কথা বলতো। ব্যক্তিগতভাবে আমারও কয়েকটা মামলায় সে মুভ করেছে, আবার সিনিয়র। তো এই ইউসুফ হোসেন হুমায়ুন যে আওয়ামী লীগ লিডার, এখানে সুপ্রিম কোর্টের কোন লয়ার তাকে কিন্তু ওই চোখে কখনই দেখে নাই। অর্থাৎ উনি যে একজন ভালো মানুষ সেটা কিন্তু উনি প্রকাশ করতে পেরেছে। এবং উনি আওয়ামী লীগ সত্ত্বেও আমার ফেসবুক স্ট্যাটাসে আমি ওনার রুহের মাগফিরাত কামনা করেছি। কিন্তু ট্রাস্ট মি, তোফায়েল সাহেব সম্বন্ধে আমার তো লিখতে ইচ্ছে করেই না, বরং লিখলে আমি যেগুলো বলেছি বা এর চেয়ে অনেক বড় কিছু আছে যেগুলো আমার মানে লেখায় আসবে। তো সেইটা বলি যে উনি এই তোফায়েল ক্যাডার করে কি করলো, পৃথিবীতে কোথাও এই উদাহরণ দেখাতে পারবেন না যোগ্য লোক বাদ দিয়া দলীয় ক্যাডার দিয়ে আপনি প্রশাসনে ভর্তি করবেন, মানে আমার লোক। এই যে আমার লোকের সংস্কৃতি তখন শুরু হলো, আজ পর্যন্ত বিসিএস এ ক্ষমতাসীন দলরা চেষ্টা করে তাদের লোক ঢুকাবার জন্য। প্রশাসনটাকে এমন ভাবে নষ্ট করছে যে এইটা আর কখনো ঠিক হবে বলে মনে করি না। আমি করি বর্তমান বিএনপি সরকার উচিত এইদিকে এই বিগত দিনের খারাপ উদাহরণ ফলো না করে যারা যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরি হবে, বিসিএস এ চাকরি হবে, এইটা এখনই সময় আসছে ওই ব্যাড কালচার পরিহার করা। আপনি কোথাও উদাহরণ দেখাতে পারবেন না যে ওই যে ডিসক্রিমিনেশন, যে বৈষম্যমূলক আচরণ কারণে আওয়ামী লীগের পতন হলো, সেই বৈষম্য শুরু হয়েছে রাইট ইন 73। এইটা ওনার একটা লিগ্যাসি হিসেবে, ব্যাড লিগ্যাসি হিসেবে থাকবে। দুই, উনি রক্ষী বাহিনীর প্রধান হয়ে সেই সময় যে মানবাধিকার লঙ্ঘন করেছে, যে খুনোখুনি করেছে, সেইটার দায় দায়িত্ব সে কোনোভাবে অ্যাভয়েড করতে পারবে না। সেই সময় রক্ষী বাহিনীর অত্যাচারে যারা নিহত হয়েছে, যারা অত্যাচারিত হয়েছে, তারা অনেকে মুখ খোলে নাই, বাট মুখ খুলতে পারে। আর ওই সত্ত্বে সেই সময় একটা ডিবেট হয়েছিল, যেটা এখন আমি জানতে পারলাম, ওই সময় ছাত্র শিবিরের একজন নেতা ছিল, সম্ভবত নাম ছিল মুকুল। সেই মুকুলের সাথে সে ওখানে একটা তর্ক বিতর্ক হয়েছিল, পরে সেই মুকুল ওইখানে নিহত হয় গুন্ডাদের হাতে। বলা হয়ে থাকে ওই গুন্ডগুলা এই তোফায়েল সাহেব কর্তৃক লেলিয়ে দেওয়া হয়েছে। সো উনি সেই জন্য ওই সংস্কার করতে চেয়েছিল, পারে নাই। কিন্তু এই যে লুটেরা তন্ত্র, মাফিয়া তন্ত্র, একটা দেশ পরিচালনার রাজনৈতিক দল কমপ্লিটলি রাজনৈতিক চরিত্র হারিয়ে একটা লুটেরা তন্ত্র এবং চোরতন্ত্র সৃষ্টি হয়, এই যে দায়ভার ওনারও নিতে হবে। উনি সেই দায়ভার অ্যাভয়েড করতে পারবে না। আর উনি কাদের রাজনীতি করেছে, যে সরি টু সে বলতে হয় যে এই মরাল স্ট্যান্ডিং উনি দেখাতে পারেননি। এইটা বোধহয় বাংলাদেশের পলিটিক্সে কেউই পারবে না। কিন্তু যে পরিবার এই আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করে, আমি একাধিকবার বলছি, আবারও বলছি, যে আপনি একটা মেম্বার দেখেন এই পরিবারের, যে যারা পরিবার থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে অথবা পরিবেশ থেকে মরালিটি শিখতে পারছে, নৈতিক শিক্ষা গ্রহণ করেছে। তো যেটা হাবিব ভাই বললো, একটা লোক দেশে থাকতে বললেন, আবার সব পালাই গেলেন, তার মানে আপনাদের কোনো মরাল ফাউন্ডেশন ছিল না, আপনার কোনো ধীরতা ছিল না। আপনি জানেন যে আপনি লুটপাটের অংশ ছিলেন, এবং সেই লুটপাট এমন লুটপাট যে কার চেয়ে কে বেশি লুটপাট করতে পারে, কে বেশি টাকা বাড়াতে পারে, কে বেশি ব্যাংক লুট করতে পারে, কে বেশি টাকা বিদেশে পাচার করতে পারে, কে বেশি ভোগবাদিতায় লিপ্ত হতে পারে, এইটা ছিল কম্পিটিশন। পরিস্থিতি এমন ছিল, শেখ হেলালের মাদকাসক্ত ছেলে ঘুম থেকে উঠে থেকে এমপি হয়ে গেছে। কোনোদিন রাজনীতির মাঠে কোনোদিন দেখি নাই, কোনোদিন শুনি নাই কোনো জনগণের পক্ষে কথা বলেছে অথবা জনগণের কাতারে গিয়েছে। ঘুম থেকে উঠে থেকে এমপি, মানে এমপিগিরি এত সোজা হয়ে গেছিল। তো সেই রাজনীতির ধারক বাহক ছিল